নমস্কার। একই রকমভাবে আগামী দিনে যেমন ক্লাস হয়েছে, গত আগামী সপ্তাহগুলো যেমন ক্লাস হয়েছে, আজকে ঠিক অঙ্কের ক্লাস হবে। আমরা সিলেবাসের কিছু কিছু অংশ পড়েছি, সব তো হয়নি, কিছু সম্ভব নয়, কিছু কিছু অংশ পড়িয়েছি। আজকে অঙ্কের একটা ভালো চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে মানে মাধ্যমিকে, সেই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। সেই চ্যাপ্টারটার কী নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ ক্লাস 10-এর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস অনুযায়ী 8 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কি? এই চ্যাপ্টারটা একটা পরিমিতির চ্যাপ্টার। পরিমাপ করার জন্য যে চ্যাপ্টারগুলো আমরা পড়ি, সেটা হচ্ছে পরিমিতির একটা চ্যাপ্টার, লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে স্বাভাবিক প্রশ্ন আসে যে আমরা লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙে যেটা শিখব সেটা হচ্ছে কি না, প্রথমত আমরা শিখব একে লম্ব বৃত্তাকার চোঙ কেমন দেখতে সেটা আমরা জানব, এবং লম্ব বৃত্তাকার চোঙের কটি তল সেটা জানব। তারপরে যেটা শিখব না, আগের চ্যাপ্টারগুলোর মতোই ঠিক এই চ্যাপ্টারতেও না, লম্ব বৃত্তাকার চোঙ থেকে আমরা কি কি জিনিস আমরা কাজে লাগাবো সেটা কি না, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে শিখব, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে শিখব। ঠিক একই রকমভাবে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল নির্ণয় করব। আর কি না, একমুখ খোলা যদি লম্ব বৃত্তাকার চোঙ হয়, তার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার আমরা আয়তন বার করতে শিখব। এখন প্রশ্ন হচ্ছে যে অঙ্কের সমস্যাটা কোথায়? না, অঙ্কের সমস্যাটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে কিছু অঙ্ক করি, কিন্তু তার প্রয়োগ কোথায়, কি কাজে লাগে, সেগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। অঙ্কটা আমাদেরকে শুধু ক্যালকুলেশন করতে হয়, আমরা করে নিই। এইভাবে অঙ্ক পড়ার জন্যেই আজকে অঙ্কটার অনেক অসুবিধা আমাদের মধ্যে দেখা দিচ্ছে। এমনও ঘটনা ঘটছে যে ছেলেটি বা মেয়েটি অঙ্ক করে মাধ্যমিক পাস করে যাচ্ছে, ভালোভাবে দারুণ একটা নম্বর পেয়ে পাস করে যাচ্ছে। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপে গেছি, সেখানে আমাদের অনেক পণ্ডিত ব্যক্তিত্ব থাকেন, তারা আমাদেরকে বলেছেন যে অঙ্ক তো কষে দিচ্ছে, অঙ্ক তো ক্যালকুলেশন করার খুবই ভালোভাবে তারা 100তে 100 পেয়ে যাচ্ছে, কষে দিচ্ছে। কিন্তু অঙ্কের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাস্তব ধারণাটা অঙ্কের মধ্যে থাকছে না। এখন এই বাস্তব ধারণা না থাকলে আমাদের কিন্তু অঙ্কটা একটা বিমূর্ত বিষয় হয়ে যায়, অর্থাৎ অঙ্কটার আমাদের ভেতরে ঢোকে না। আমাদের প্রথম চেষ্টা হবে যে অঙ্কটাকে ভিজুয়ালাইজ করা মানে কি, যে আজ মডার্ন যে সিস্টেম এডুকেশনের, অর্থাৎ মনে রাখার যে প্রধান পদ্ধতি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কি না, আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটা বেশি মনে রাখতে পারি। কিন্তু যদি আমি বলে দিই তোমাকে দিল্লি এরকম দেখতে, তুমি কিন্তু কল্পনায় হয়তো একটা দিল্লি তৈরি করবে, কিন্তু দিল্লিটা, সেই ছবিটা কিছুদিন পরে তুমি ভুলে যাবে। কিন্তু দিল্লির স্টেশনের বা দিল্লির যদি আমি কোনো একটা ছবি তোমাকে দেখাই, দিল্লি বা বোম্বে যে কোনোই হতে পারে, সেই ছবিটা যদি দেখায়, সেটা যদি তোমাকে 2 বছর পরে আবার দেখায়, তুমি যখনই ছবিটা আমি দেখাবো সঙ্গে সেই ছবিটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ এটা আমার দিল্লির ছবি। হয়তো একটু সময় লাগতে পারে। তাহলে আমরা যে কোনো পড়াশোনাটাকেই, যে কোনো জিনিসটাকেই যত আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিয়ে যাব, তত কিন্তু আমরা জিনিসগুলোকে ভালোভাবে শিখতে পারবো বা ধারণা করতে পারবো। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ যদি আমি বলি তোমরা কি দেখেছো, তোমরা কেউ কেউ বলবে যে না দেখিনি, কেউ বলবে কেমন রে বাবা, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রথম আগে উদাহরণ দিচ্ছি, এটা ছোট্ট, আমি কৌটা বাড়ি থেকে নিয়ে এসেছি। বাড়িতে যে কৌটাগুলো থাকে, ছোট ছোট কৌটাগুলো থাকে, সেই কৌটাগুলোই কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ, আর কিছুই না, সামান্য ব্যাপার। যেমন ধরো এই একটা কৌটা, এই কৌটাটা দেখতে পাচ্ছ, এই কৌটাটাই কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ। তার কারণ এই কৌটাটা কি দেখতে পাচ্ছি না, কৌটাটাকে এরকম একটা টিনের পরত দিয়ে ঢাকা আছে, এইভাবে গোটাটায় মোড়া আছে, আর ওপরের একটা অংশ আছে, এইটা একটা অংশ আছে। তোমরা বলবে এ তো আমরা ঘরে প্রায় দেখি। হ্যাঁ, যা আমরা প্রায় দেখি তা নিয়ে আমরা পড়াশোনা করি। তাহলে আমরা কি করি না, এই যে লম্ব বৃত্তাকার চোঙটা আমরা দেখতে পাচ্ছি, লম্ব বৃত্তাকার কেন বলা হচ্ছে, একটা বৃত্তাকার অংশ দেখতে পাচ্ছি আর একটা লম্বভাবে অবস্থান করেছে, এটা কিন্তু ব্যাঁকাভাবে নেই।
অবলিকভাবে নেই, এটা একটা লম্বভাবে, যেখানে আমি রেখে দেবো সেখানে সে লম্বভাবেই থেকে যাবে। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙ দেখতে পাচ্ছি। তল কাকে বলে? না লম্ববৃত্তাকার চোঙের তল কটা? না দেখো এইটা একটা তল, এটা একটা তল, আমরা তল দেখতে পাচ্ছি। এইদিকে যে মোড়কটা দেখতে পাচ্ছি, এই মোড়কটা একটা তল। এটাকে আমরা কি বলতে পারি? না পার্শ্বতল বা বক্রতল। এটাকে কি বলতে পারি? পার্শ্বতল বা বক্রতল। আর এই ওপরের অংশটা একটা, এটা একটা কি দেখতে পাচ্ছ? বৃত্তের মতো অংশ দেখতে পাচ্ছ, এটা ছোট্ট বৃত্তের মতো দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটা বৃত্ত আছে, এটা কিন্তু সমতল, প্রায় সমান। তাহলে এটা হচ্ছে সমতল, আর নিচেও একটা সমতল। তাহলে উপরে একটা তল, নিচে একটা তল। তাহলে আমরা আজকে দেখবে, যদি কোনো দিন পরবর্তী সময় ভাবো, তাহলে দেখবে আর মনে রাখার জন্য মুখস্থ করতে হচ্ছে না, শুধু মাথায় একটু চিন্তা করলে, একটা কৌটাকে চিন্তা যদি আমি করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে লম্ববৃত্তাকারের তল কটি আছে। তোমাদের ছোট্ট ছোট্ট প্রশ্ন থাকে ক্লাস 10-এ, মাধ্যমিকে, বিভিন্ন জায়গায়, যে লম্ববৃত্তাকার চোঙের কটি তল থাকে। তখন কোনো কোনো ছেলে ভাবতে শুরু করে কটা, হ্যাঁ 3টে মুখস্থ করেছিলাম আমি, 3টে। কিন্তু মনে রাখবে, আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু আমরা ভুলে যাব। কিন্তু আমরা যদি এরকমভাবে একটা জিনিসকে দেখে মনে রাখার চেষ্টা করি, দ্যাট ইজ দ্য কল্ড ইজ ভিজুয়ালাইজ মেথড। যদি আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে রাখি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই ভুলবো না। আমাকে যখনই বলা হবে যে লম্ববৃত্তাকার চোঙের তল কটি, তখন আমার মাথায় ঠিক সেই চলে আসবে কি না, সেই একটা কৌটা, সেই একটা ডিব্বা, যাই বলি না কেন, সেটা একটা লম্ববৃত্তাকার চোঙ। এবং সেটা কি না, সেটার উপরে একটা তল আছে, গোল সমতল আছে বৃত্তর আকারে, নিচে একটা সমতল বৃত্তর আকারও আছে, আর পাশে একটা তল আছে। তাহলে আমাদের কটা তল হয়ে গেল? 3টে তল। এবারে যদি প্রশ্ন থাকে সমতল কটা আছে, না সমতল দুটো, ওপরে একটা সমতল, নিচে একটা সমতল। আর যদি প্রশ্ন থাকে লম্ববৃত্তাকার চোঙের বক্রতল কটা আছে, তখন আমরা একটাই বলবো, কারণ এইটাই একটা বক্রতল দেখতে পাচ্ছি। তাই লম্ববৃত্তাকার চোঙের আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে এইভাবে কিন্তু পড়াশোনাটাকে আমাদেরকে আস্তে আস্তে এই ভিজুয়ালাইজ মেথডে যদি আমরা করতে পারি ম্যাথমেটিক্সটাকে, তাহলেই আমরা কিন্তু সহজেই সব কিছু মনে রাখতে পারবো। কারণ সব মনে রাখা, মুখস্থ করে রাখা আমাদের পক্ষে কারোর পক্ষেই সম্ভব নয়। তাহলে পদ্ধতিটা কি না, পদ্ধতিটা হচ্ছে না আমাদেরকে এইভাবেই মনে রাখতে হবে, যাতে আমরা বাস্তব জীবনে যে উদাহরণগুলো, যেগুলোকে নিয়ে আমরা চলছি, প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলোকে আমরা সবসময় নাড়াচাড়া করছি, সেই জিনিসগুলোকে নিয়েই আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি করি তাহলে আমাদের কাছে অঙ্কটা অনেক হৃদয়ঙ্গম হবে এবং বাস্তব উদাহরণের সঙ্গে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো। তাহলে এইটার ফিগারটাকে আমরা যদি এবারে এইখানে আঁকি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা এবারে কি করব না, আমাদের কাজ কি হবে না, উদ্দেশ্য কি হবে না, এই যে একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি আমরা প্রথমে আঁকবো। এখানে কি আছে না, এইখানে একটা দেখতে পাচ্ছ কি উচ্চতা আছে, এখানে কি দেখতে পাচ্ছ, এটা উচ্চতা আছে, এই একটা উচ্চতা। আর এইটা যেহেতু বৃত্ত, আমরা 9-এ বারবার পড়েছি, বৃত্ত মানেই একটা ডায়ামিটার বা ব্যাস আছে, আর ব্যাসের অর্ধেকটা কি না ব্যাসার্ধ আছে, ব্যাসের অর্ধেকটা কি না ব্যাসার্ধ আছে। তাহলে এই 3টে জিনিস আমার দরকার। তাহলে আমরা কি শিখব? পরিমিতির কাজটাই কি, চ্যাপ্টারগুলোর কাজটাই কি না, পরিমিতির কাজগুলোর কাজটা দুটো কাজ আছে। একটা কি না, এইটা তৈরি করতে, এই কৌটাটা তৈরি করতে কত পরিমাণে এই টিনটা আমার লেগেছে, এই কৌটাটা তৈরি করতে কত পরিমাণে টিনটা আমার লেগেছে, সেটাকেই আমরা বলছি সমগ্র তল। সেটাকে আমরা কি বলছি না সমগ্র তল। অর্থাৎ এই অংশটা তৈরি করতে যে পরিমাণে টিন লেগেছে, এইটা তৈরি করতে এবং এই নিচটা তৈরি করতে যে পরিমাণে টিন লেগেছে, সেই টিনের মাপটা বার করা, তার ক্ষেত্রফলটা বার করাই হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে কি বার করার চেষ্টা হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। আর ওপরের ক্ষেত্রফলটা তো আমরা জানি, ক্লাস 9-এ পড়েছি, কি বৃত্ত। তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার। তাহলে এদিকে একটা বৃত্ত আছে, এদিকে একটা বৃত্ত, দুটো বৃত্ত পেয়ে যাব। আর এই সমগ্র তলটা খুলে আমাদেরকে বার করতে হবে। তাহলে এখন দেখো যদি আমরা এইটাকে কাঁচি দিয়ে কেটে দিই, এইটাকে সরিয়ে দিই, তাহলে কি হবে? এটা খুলে একটা জাস্ট লাইকে কীরকম তৈরি হয়ে যাবে। আমরা যদি ধরি এরকম, যদি একটা লম্ববৃত্তাকার চোঙ থাকে, এরকম আকারে যদি লম্ববৃত্তাকার চোঙটা থাকে, এবারে যদি আমরা এটাকে কাঁচি দিয়ে কেটে দিই, তাহলে এটা খুলে দিলে কি হয়ে যাচ্ছে? জাস্ট একটা পাতার মতো হয়ে যাচ্ছে তো। এবারে এইটাকে আমরা কি দেখতে পাচ্ছি? এইটা যখন এরকম গোল করে ছিল, তখন কি দেখতে পাচ্ছি? এইটা উপরের অংশটা কি দেখতে পাচ্ছি? একটা বৃত্ত। তাহলে এর পরিধি আমরা জানি। তাহলে পরিধির ফর্মুলা কি না 2πr। আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এটা হচ্ছে 2πr। তাহলে এইটাকে যখনই খুলে দিচ্ছি, তখন এইটা কি হয়ে গেল না আমাদের দৈর্ঘ্য হয়ে গেল। দৈর্ঘ্যটা কি হয়ে গেল?
2πr। আর এই দিকের উচ্চতাটা আমরা জানি, উচ্চতাটা আমরা কি ধরবো না এইচ। যদি উচ্চতাটা এইচ থাকে তাহলে এই অংশটার ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত কি হবে প্রস্থ। যেহেতু একটা বর্গ আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি হবে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে না 2πr/h। যাই হোক, এবারে আমি এটাকে ক্যালকুলেশনের আকারে করে দেখাচ্ছি ছবির মাধ্যমে। কি দেখছি আমরা না, যদি আমরা একটা ছবি আঁকি লম্ববৃত্তাকার চোঙের, জাস্ট লাইক এইভাবে, তোমরা দেখো এইখান থেকে এইটা, এইখান থেকে এইখানে নেমে এলো এই, তাহলে এইটা কি না বৃত্তের লম্ববৃত্তাকার চোঙের যে উপরের অংশটা, জাস্ট এইটা দেখতে পাচ্ছ, এর উপরের অংশটা এইটা, আর এই যে নিচের অংশটা এইটা, তাহলে এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এইটা কি হচ্ছে না উচ্চতা। কার উচ্চতা না লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। আর এইটা কি হচ্ছে না এইটাকে আমরা আর বলছি, এটা কি হচ্ছে না ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আমরা কাঁচি দিয়ে কেটে দিই তাহলে এখন এইটা আমার কি না এটা হচ্ছে একটা বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি এটাকে যদি আমরা কাঁচি দিয়ে কেটে দিই তাহলে কেমন হবে, ছবিটা জাস্ট এরকম করে খুলে যাবে। এই যে তোমাকে একটু আগেই দেখালাম, যদি এরকম করে কেটে দিই এটাকে তাহলে এটা এরকম খুলে যাবে। তাহলে উপরের অংশটা কি না উপরের এই অংশটার পরিধি কি না এটা একটা বৃত্ত, আমরা কি দেখতে পাচ্ছি এটা একটা বৃত্ত। তাহলে এটা যেহেতু বৃত্ত তাহলে তার বৃত্তের পরিধি কি হবে, পরিধি সমান কি 2πr একক। আমরা জানি 2πr একক। তাহলে এই দিকের দৈর্ঘ্যটা কত হয়ে গেল কেটে দেওয়ার ফলে না 2πr একক। যেহেতু মাপ নিচ্ছি তাই আমাকে একক নিতে হবে। আর এইটা কি এটা আমার উচ্চতার সঙ্গে সমান, তাহলে এটা কত হলো না এইচ উচ্চতা, এইচ একক বা এইচ উচ্চতা। তাহলে এইটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে গুণ করলে কি হলো 2πr ইন্টু কি হয়ে গেল এইচ। যেহেতু দুটো একক গুণ করছি তাই আমরা লিখতে পারি এককের বর্গ, এককের বর্গ অথবা বর্গ একক অথবা বর্গ, এইখান থেকে লিখতে পারি বর্গ একক। তাহলে দেখো এটা আমরা কি পেলাম না এটা কি অংশ, এটা কি পাশের অংশটা, পাশের অংশটাকে আমরা কি বলছি বক্রতল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি পেলাম না প্রথমে পেলাম লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের খুবই সোজা ক্ষেত্রফল। তার মানে আমরা যে টিন্ডের বক্সটা নিয়েছিলাম তার এই পাশের অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, কেটে দেওয়ার পরে পেয়ে গেলাম কি পেলাম না 2πr/h বর্গ একক। কেউ বলতে পারে বৃত্তের পরিধি গুণিত উচ্চতা, কি বলতে পারে না এটা কি বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি গুণিত উচ্চতা। তাহলে আমরা কী পাচ্ছি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কি পেলাম, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রে পেলাম কি বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা। এটা হলো। এরপরে আমাকে যদি সমগ্র তল বার করতে বলে, সমগ্র তল বার করতে বললে কি হবে না সমগ্র তল কি হবে না এই উপরের অংশ আর নিচের, তাহলে উপরের অংশের ক্ষেত্রফল কত না পাই, বৃত্তের ক্ষেত্রফল যত তত, আর এই নিচের ক্ষেত্রফল কত না πr², এখানে একটা πr² আর এইখানে আরেকটা πr², একই কথা বর্গ একক, এখানেও থাকবে বর্গ একক। এই দুটো আমি এর সঙ্গে কি করব জুড়ে দেবো। তাহলে এবারে শুধু লম্ববৃত্তাকার চোঙের বক্রতলটাকে সরিয়ে আমরা কি লিখে দেবো সমগ্র তল। সমগ্র তল মানে কি ওপরের অংশ নিচের অংশ আর এই গোটাটার অংশ। তাহলে সমগ্র তলটা কি হয়ে যাবে, বক্রতলের জায়গায় যখন আমি সমগ্র তল করব তখন আমার কি হবে না সমগ্র তলের ক্ষেত্রফল। তখন কি হবে না প্রথমে কি হবে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি আছে 2πr/h, তার সঙ্গে কটা বৃত্ত আছে একটা
এখানে একটা দুটো, তাহলে কটা বৃত্ত হলো 2πr², ব্র্যাকেট কি হবে না বর্গ একক। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম কি না 2πrh প্লাস 2πr² বর্গ একক। এবারে এটাকে কমন নেওয়া যায়, ও ঠিক আছে কমন নিলেও চলে, 2π এদিকে কমন নিয়ে নিলাম, তাহলে আর প্লাস এইচ হলো, আবার এইদিকে আর বা এইখানে আরটা কমন নিয়ে নিই, একই ব্যাপার, এটা নিজের ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কি শিখলাম না এই চ্যাপ্টারতে না লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। শুধু এবারে কি করতে হবে, কিচ্ছু না, সহজ জিনিস। যদি আমাদের অঙ্কতে কার মান দেওয়া থাকবে আর এর মান, অথবা 2r এর মান, ব্যাসের মান, আর এইচ এর মান দেওয়া থাকবে, তাইলেই আমরা কি করতে পারবো না লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে পারবো। এরপর আরেকটা কন্ডিশন আছে, কি কন্ডিশন না এখন শুধুমাত্র যে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের বা বার করতে দেবে তা নয়, এমনও হতে পারে যে লম্ব বৃত্তাকার চোঙটা একটা মুখ খোলা। তাহলে একটা মুখ খোলা কেমন হবে না জাস্ট এইটা খোলা, অর্থাৎ আমরা এরকম করে পেন রাখি, পেন স্ট্যান্ড দেখতে পাই, বা এরকম করে পেন রাখি, তাহলে এই যে এক মুখ খোলা, তাহলে ওপরের দিকে কিন্তু আর কিছু আমার কোনো কিছু নেই, তাহলে পার্শ্বতল আছে আর নিচের একটা তল আছে। তাহলে যদি আমরা যদি বলি যে এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে না আমরা যদি বলি এবারে কি লিখব, একটা মুখ খোলা, তখন কি তখন আর 2πr থাকবে না। যখন আমরা বলবো যে এক মুখ খোলা অর্থাৎ উপরের দিকেরটা থাকবে না, কোনটা থাকবে এইখানে 2r থাকবে না, 2টা সরে যেয়ে কী হবে না এক মুখ খোলা, এক মুখ খোলা, এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যখনই বলবো তখন এই 2টা আমাদের কি হবে 2 আর থাকবে না। কারণ কি, কারণ তখন কিন্তু এই ওপরের অংশটা কি আছে খোলা আছে, এটা কিন্তু ভর্তি নেই, বাকি অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে, জাস্ট লাইক এইটা, অর্থাৎ নিচের অংশটা আর এই পাশের অংশটার আমার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে পাশের অংশের ক্ষেত্রফল আমরা জানি কি 2πrh, আর শুধু নিচেরটা কত না πr²। তাহলে কি হয়ে গেল এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক একই রকমভাবে যদি দুটো মুখী খোলা থাকে, যদি দুটো মুখী খোলা থাকে তাহলে অবশ্য আর কিছু অসুবিধা নেই, তখন একটা ঘটনা অন্য। যাই হোক, এরপরে যদি আমরা দেখতে পাই না এরপরে কি না এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি না যদি আমরা দেখো একটা এরকম ফাঁপা, এরকম একটা ফাঁপা জিনিস নিলাম, এটাও কিন্তু একটা কি লম্ব বৃত্তাকার চোঙ, কি হচ্ছে দুদিকটাই ফাঁপা, তাহলে এর যদি আমাকে সমগ্র তল বলে তাহলে কোন দিকটা হবে এই অংশটার তল, আবার এই ভেতর দিকেরটাও তল, এই দুটো তল, এই দিকের তল আর এই দিকের তল, দুটো তলেই আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তখন কি এই দিকের কি হচ্ছে বাইরের ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। ধরে নাও এই যে বেধটা আছে বা এই মোটা থিকনেসটা আছে, কোনো কারণে এই থিকনেসটা নেই, অর্থাৎ থিকনেসটা খুবই পাতলা আমরা ধরছি, বা থিকনেসটা যদি থাকেও শুধু আমার শুধু ভেতরের এবং বাইরের যদি আমি বার করতে চাই ফাঁপা চোঙের ভিতর ও বাইরের বক্ষতলের ক্ষেত্রফল, আমি ধরলাম কি এই অংশটার ক্ষেত্রফল বার করব আর এই অংশটার ক্ষেত্রফল বার করব। তাহলে কি এইটার একটা বাইরের ব্যাসার্ধ আছে, আরেকটা ভেতরের দিকের ব্যাসার্ধ আছে, দুটো ব্যাসার্ধ আলাদা আছে। তাহলে আমরা কি করব এবারে না ফাঁপা চোঙের বাহির ও ভিতরের, ফাঁপা চোঙের বাহির ও ভিতরের বক্র তলের, এটা এখন অবশ্য অন্যভাবে লিখছে সবাই, বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে কি হবে এটা কি বাইরের দিকের ক্ষেত্রফল, তাহলে বাইরের দিকের ক্ষেত্রফলটা কি না 2πr1h, তার মানে কি
এইটা এইচ, ভেতরের জন্য এইচ, আবার বাইরের জন্য এইচ। আরেকটা কি হবে 2πr2h বর্গ একক। তাহলে আমরা যদি 2π কমন নিই তাহলে কি হচ্ছে 2πr1 + r2h বর্গ একক। তাহলে r1 কে না, r1 হচ্ছে বাইরের ব্যাস, r1 সমান বাহিরের ব্যাসার্ধ এবং r2 হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। তাইলে আমরা কি পাবো, ফাঁপা চোঙের বাহির ও ভিতরের বক্ষতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল আর ভেতর দিকের ক্ষেত্রফল। এরপরে আমাদের কি আসছে না, এরপরে আমাদের ক্ষেত্রফল তো বার করা হলো, এরপরে নেক্সট যেটা হবে সেটা কি না, আয়তন নির্ণয়। কি আছে না, আয়তন নির্ণয় বা ঘনফল নির্ণয়। ঘনফল জিনিসটা কি, ফিজিক্সের নিয়মে বলা যায় একক জায়গার মধ্যে যত পরিমাণ জিনিসটা ধরবে, অর্থাৎ আমি যদি এইটাকে ভাবি, এই কৌটাটাকে ভাবি, এই কৌটাটার মধ্যে কি পরিমাণে জিনিস রাখতে পারবো ভর্তি করে, হয় আমি চিনি বা তেল বা আটা বা জল যার কি। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে তো, তোমরা এখন তো সব ছেলেমেয়েরাই, ম্যাক্সিমাম ছেলেমেয়ে সবাই কি, গরমকাল প্রচণ্ড গরম পড়েছে, তাহলে কোল্ড ড্রিঙ্কস খাও, কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কস খাবে না, কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই উচিত, যা অবস্থা এখন না খাওয়াই ভালো, আমি খেতে বারণ করবো। তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে কী লেখা থাকে, 1 লিটার লেখা থাকে, লেখা থাকে না, কিংবা 2 লিটার লেখা থাকে। তার মানে কি, ওই বোতলটার পরিমাণে কি পরিমাণে আমাদের কাছে কোল্ড ড্রিঙ্কস আছে সেই মাপটাই দেয়া থাকে। তাহলে আমরা 1 লিটার মানে কি জানবো না, আমরা জানি 1 লিটার মানে কি 1 ঘন ডেসিমিটার। তাহলে আমরা বলতে পারবো ওই জায়গাটার মধ্যে যদি 1 ঘন ডেসিমিটার পরিমাণে আয়তনের কোনো জিনিস আছে, তরল আছে, সেই তরলটার পরিমাণই কত, 1 লিটার। তাহলে এবার আমরা কী বার করবো, এটার ঘনফল বার করব। আচ্ছা তোমরা মেরি বিস্কুটের প্যাকেটের দেখেছো তো, মেরি বিস্কুটের প্যাকেট নিশ্চয়ই দেখেছো, দেখা যায়। দেখো এবার আমরা যেটা বার করবার চেষ্টা করব যে মেরি বিস্কুটের প্যাকেটে কি থাকে দেখো তো। এরকম একটা গোল বিস্কুটের প্যাকেট থাকে, এরকম একটা গোল বিস্কুটের প্যাকেট থাকে, আর পর পর বিস্কুট থাকে, এরকম করে গোল 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 করে একটা উঁচু থাকের মতো বিস্কুট থাকে। তাহলে প্রত্যেকটার উচ্চতা কত ধরলাম আমি, 1 সেন্টিমিটার। কটা আছে ধরো, 12টা আছে। তাহলে উচ্চতা কত হয়ে গেল, থাক 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 করে আমি রাখছি। তাহলে কটা, প্রতিটা বিস্কুটের আমি ধরে নিচ্ছি প্রতিটা বিস্কুটের উচ্চতা কত, 1 সেন্টিমিটার। তাইলে এই গোটা বিস্কুটের প্যাকেটটার উচ্চতা কত হয়ে গেল না, 12 সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান আর বা 5 ধরলাম 5 সেন্টিমিটার। তাইলে আমি কি প্রত্যেকটা বিস্কুটের যদি আমি ক্ষেত্রফল বার করি, এবারে যদি প্রত্যেকটা বিস্কুটের ক্ষেত্রফল বার করি তাহলে কি হবে, একটা বিস্কুটের ক্ষেত্রফল কত হবে, 5 কি হবে πr², মানে 5 ইন্টু 5² আর যদি এটাকে 5 না ধরে তুমি 8 ধরো তাও ক্ষতি নেই, 8 ধরতে পারো, 8 সেন্টিমিটার। তাহলে কি হবে, একটা বিস্কুটের ক্ষেত্রফল কত, πr², আরেকটা বিস্কুটের ক্ষেত্রফল কত, আরও πr²। এরকম করে কটা বিস্কুট থাকবে আমাদের কাছে, কতগুলো আছে, 12টা। তাহলে আমি যোগ করে দিলাম, কি হলো, কটা বিস্কুট হলো, πr² ইন্টু কত হয়ে গেল, 12। 12টাই আমার কি উচ্চতা। তাহলে কি হয়ে গেল, πr² ইন্টু h। তাহলে এইখানে যে পরিমাণ জায়গা দখল করে আছে সেটা কি হয়ে গেল, πr²h। তাহলে যে জায়গাটা দখল করেছে সেটার নামই কি, আয়তন। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি হলো, πr²h। এবং এখানে কি হয়ে যাবে, ঘন একক। এককটা কি হয়ে যাবে, ঘন একক। তাহলে আমরা কি বলতে পারি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল কি হলো, πr²h ঘন একক। তার মানে এটা আবার কি না, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল গুণিত কি, উচ্চতা। তার মানে কি, আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন মানে কি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাইলে দেখো আমরা যে কোনো জিনিসের আমরা আয়তন, এই লম্ববৃত্তাকার চোঙের
একটা কৌটার, এই যদি এই কৌটাটাই আমরা ধরি, এই কৌটাটার আমরা যদি আয়তন বার করব বলি, খুব সহজেই আমরা বার করতে পারবো। এবং এগুলো করা দরকার। এইগুলো যদি আমি করি তাহলে পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় আমাকে ফর্মুলাটাকে মুখস্থ করতে হয় না বা মনে রাখতেও হয় না। শুধু আমি যদি এই প্র্যাকটিসটা করতে পারি, অর্থাৎ জীবনের সঙ্গে অঙ্কের প্রতিটা অঙ্ককে যদি জীবনের মেন জায়গায় আমি নিয়ে এসে আমরা যদি এগুলোকে ইউজ করি, যেমন ধরো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এইটা কি পরিমাণ জল ধরবে যদি আমি বার করবার চেষ্টা করি, কিচ্ছু না। আমি একটা স্কেল নেব, স্কেলের সাহায্যে এর উচ্চতা বার করব, আর এইখানে স্কেল নেব, স্কেলের সাহায্যে কী করব, ডায়ামিটারটা বার করব। এখন কোনো ছেলে বলতে পারে স্যার ডায়ামিটারটা তো একটু ভুলভাল হয়ে যেত। কিচ্ছু না, তুমি একটা লাইন মাঝে টেনে আরেকটা লাইন টানবে, দুটো ক্রস করবে, যেখানটা দুটো জায়গায় সুন্দরভাবে যেখানে মিশবে সেটাই হবে মিড পয়েন্ট। তাহলে তার অর্ধেকটা পেয়ে যাবে। তাহলে এখানে কি তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে, আর এখানে কী পাবে, উচ্চতা। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতাতে তুমি বসিয়ে দেবে, তাহলে কী হবে, আয়তন পেয়ে যাবে। তাহলে আমরা যখন ওই থামসআপের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলে খাই, তখন 1 লিটার লেখা থাকে, তো বোতলটাকে যদি আমরা উচ্চতা মাপি দেখবে কিছুটা পরিমাণ কম থাকে, অবশ্য ওগুলো একটা অন্য ধরনের বোতল। আমি যদি ওই বোতলটাকে যে পরিমাণ আছে আমরা যদি মেপে দেখতে চাই যে হ্যাঁ সত্যি তো 1 লিটার তো লিখে দিয়েছে, বোতলের গায়ে লেখা আছে কি 1 লিটার 1L, আমি দেখি তো, তাহলে কি করতে হবে, আমাকে একটা জায়গা নিতে হবে, সেখানে কি করতে হবে, ওই ইউনিটগুলোকে বসিয়ে দেখতে হবে, জলটা ঢেলে তারপর দেখতে হবে কত উচ্চতা উঠলো, সেই উচ্চতা আর বৃত্তের ব্যাসার্ধটা নিয়ে নিলাম, নিয়ে তার আমরা কি বার করব, ঘনফল বার করব। ঘনফল বার করার পরে যদি 1 ঘন ডেসিমিটার পেয়ে যায়, কারণ আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাইলে যদি আমি 1 ঘন ডেসিমিটার পাই তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক পরিমাণে আমাকে যেটা লেখা আছে সেই পরিমাণের লিকুইডটা আমাকে দিয়েছে। আর যদি না লেখা ঠিক দেয় তাহলে আমরা কিন্তু ধরতে পারবো। অতএব অঙ্ক যদি আমরা ভালোভাবে শিখতে পারি এবং তার ব্যবহারিক প্রয়োগ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের কেউ কোনোদিন ঠকাতে পারবে না। এবং এই কোটাটার কী পরিমাণে জল ধরবে, কী পরিমাণে তেল ধরবে, বা কিছু যদি আমরা রাখি, বালি রাখি, কতটা বালি ধরবে, সেটাও কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে বার করতে পারবো। যখনই আমরা এগুলো ইউজ করব, যখনই আমরা ব্যবহার করব, তখন আর বইয়ের ওই কয়েকটা অঙ্ক কষার আর কোনো রকম দরকার আমার হবে না, আমি সহজেই নিজেরাই করে নিতে পারবো। এরপরে কি আছে না, এই যে দুমুখ খোলাটা আমরা আলোচনা করছিলাম, এরও তো এই যে এইখানের পরিমাণে দেখতে পাচ্ছি একটা পরিমাণে কি আছে, এই অংশটা মোটা অংশটা দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটার তো একটা আয়তন আছে, ওপরটা ফাঁকা ভেতরটা ফাঁকা ফাঁকা জিনিস, কিন্তু এরও তো একটা আয়তন আছে। এর আয়তনটা আমরা কীভাবে বার করব, তাহলে এই ফাঁপা অংশের আয়তনটা আমরা কী বার করব না, আমরা কি করব, ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের জাস্ট এইটা, তাহলে এর একটা ভিতর দিকের ব্যাসার্ধ আছে আর একটা কি বাইরের দিকের ব্যাসার্ধ আছে। তাহলে এই দুটো ব্যাসার্ধের যদি আয়তন আমরা বার করি, তাহলে বড় গোলক এই যে বাইরের দিকের যে অংশটা আছে তার যদি আয়তন বার করি আর ভেতর দিকের আয়তন তার থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি কার আয়তন পাবো, এই অংশটার আয়তন পাবো। খুব সহজেই বার করতে পারবো। কীভাবে না, এই উচ্চতাটা নিলাম, উচ্চতাটা কিন্তু ভেতরের জন্য যা বাইরের জন্য তা, উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ভেতরের উচ্চতা এবং বাইরের উচ্চতা একই থাকছে। এবারে কি করব না, বাইরের দিকের অংশের যে ব্যাসার্ধ সেটা মাপ করে নিলাম, ডায়ামিটারটা মাপ করে তার অর্ধেক করলে ব্যাসার্ধ, তাহলে তার যে আয়তন আর ভেতর দিকের যে ফাঁকা অংশটার আয়তন যদি বার করে নিই, তাহলে বড় অংশের আয়তনের থেকে ছোটো অংশ ভেতরের ফাঁকা অংশের আয়তন যদি আমি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমি কার আয়তন পেয়ে যাব, এই মোটা অংশের থিকনেসটার আমরা আয়তন পেয়ে যাব। কিভাবে দেখো না, তাহলে আমরা কি বলবো, ফাঁপা তাহলে আমরা কি বলবো, ফাঁপা চোঙের আয়তন কি হবে, আয়তনটা πr1² H - πr2² H ঘন একক। কারণ কি দেখো, এই অংশটা যদি আমরা ভাবি এরকম করে যদি ভাবি, তাহলে এর ব্যাসার্ধ কত, বাইরের ব্যাসার্ধ কত r1, আর এই ভেতরের অংশের ব্যাসার্ধ কত না r2, উচ্চতা কত না h, তাহলে প্রথমে কার আয়তন নিলাম πr1H, তারপরে গোটাটার আয়তন নিলাম, তার থেকে কি করলাম, তার থেকে এই ভেতরের যে অংশটা সিলিন্ডারটা আছে তার আয়তন কি করলাম, বিয়োগ করে দিলাম। তাইলে আমি কি পাবো, এই মোটা অংশটার কি পাবো আয়তনটা, এই যে থিকনেসের অংশটার আয়তনটা আমরা পেয়ে যাব। তাইলে কি হলো না,
r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু কী হলো এইচ ঘন একক। এই হলো আমাদের সূত্র। এরপর আরেকটা জিনিস আছে, আরেকটা আমাদের ব্যবহার আছে, সেটা কি না, ধরো এইটা যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, একটু আগে যেটা বার করেছিলাম, কিন্তু সেটা কি বার করেছিলাম, ভেতরের এবং বাইরের ক্ষেত্রফল, ভেতরের পার্শ্বতল বাইরের পার্শ্বতল। এবারে যদি সমগ্র তল বার করি তাহলে কি করতে হবে না, সমগ্র তলের যদি ক্ষেত্রফল বার করি তাহলে এই উপরের অংশটারও বার করতে হবে, এই 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 অংশটা বার করতে হবে। তাহলে এইটার কি করতে হবে না, দুটো পার্শ্বতল যোগ করে এই অংশটার কি করতে হবে, এই অংশটার কি করতে হবে, এই অংশটার আমাকে আয়তন বা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে গোটা বাইরের ক্ষেত্রফল কত না পাই r1 স্কোয়ার, তার থেকে আমার কী বাদ দিতে হবে, ভেতরটা বাদ দিতে হবে। তাহলে কী বাদ চলে গেল, পাই r2 স্কোয়ার, কটা উপর এবং নিচে, তাহলে তার সঙ্গে কত গুণ হয়ে যাবে 2। তাহলে আমরা যদি ফাঁপা চোঙের আয়তন না বার করে সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, যেখানে উচ্চতা এইচে আছে r1 r2, তাহলে কী হবে, প্রথমে কী ছিল 2 পাই r1 এইচ প্লাস 2 পাই r2 এইচ, প্রথমে এইটা ছিল মনে আছে, এই বাইরের আর এই ভেতরের, তার সঙ্গে কে যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, কত হবে 2 পাই r1 স্কোয়ার মাইনাস 2 পাই r2 স্কোয়ার, গোটাটা কী হয়ে যাবে, গোটাটা হবে বর্গ একক। মনে রাখবে এই চ্যাপ্টার থেকে কিন্তু এই অঙ্কগুলো বারবার দেয়। ঠিক আছে, আজকে আমি একটা অঙ্ক করাবো, খুব গরম লাগছে, আজকে একটা অঙ্ক করি আমি আজকে ছেড়ে দেবো, প্রচণ্ড আজকে একটা গরম আছে, অসহ্য লাগছে। তা যাই হোক, আজকে একটা অঙ্ক করি আমি ছেড়ে দিচ্ছি, বড্ড ভয়ঙ্কর গরম, আজকে বেশি করানো যাবে না। যাই হোক, একটা করছি চেষ্টা, ওয়েদারটা আজকে আমাদের সঙ্গ দিচ্ছে না। যাই হোক, সবকে নিয়ে আমাদেরকে থাকতে হবে, এইভাবেই চলতে হবে, এভাবেই করতে হবে। তবে মনে রাখবে অঙ্ক কিন্তু সবসময়, আমি যেটা বারবার বলছি, বাস্তব জিনিসকে নিয়ে অঙ্ক করবে, তাহলে অঙ্ক মেন ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি তাকেই আমরা চিরকাল মনে রাখতে পারি। কারণ যদি আমরা ভিজুয়ালাইজ, অঙ্কের সমস্যাটা হচ্ছে ভিজুয়ালাইজটা আমরা করতে পারি না বলেই আমাদের অঙ্ক নিয়ে এত সমস্যায় পড়তে হয়। তোমাদের বইয়ের প্রয়োগ নম্বর 11 নম্বর প্রয়োগ যেটা করতে দেওয়া আছে সেটাই আমি করে দিই। পেজ হচ্ছে 144 নম্বর পেজ, চ্যাপ্টারে গেলেই পাবে। অঙ্কটা কি আছে না 6 মিটার, অঙ্কটা লিখতে হচ্ছে, কোনো উপায় নেই, কারণ অনেক ছাত্র বই আছে কি না এখন সামনে জানি না। 6 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার চোঙের বা চোঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরের ও বাইরের ব্যাসার্ধ নয়, কি দেওয়া আছে, ব্যাস। মনে রাখবে এইটা বারবার ভুল হয়, ছেলেরা পরীক্ষার সময় ব্যাস দেখে ব্যাসার্ধরে অঙ্ক করে পরীক্ষায় চলে এলো, ঘরে এসে দেখছে হাই রে ব্যাস লেখা আছে। আমি সেই জন্য মনে রাখবে পরীক্ষার আগে অঙ্কটা পড়ার জন্যে, কোশ্চেনটা পড়ার জন্য 15 মিনিট সময় দেওয়া হয়, আমাদের সময় ছিল না, এখন দেওয়া হয়। সেই জন্য খুব ভালো করে অঙ্কটা প্রত্যেকটা লাইন ভালো করে দুবার পড়বে, তা নাহলে কিন্তু হড়বড় করে প্রচণ্ড ভুল হয়ে যায়, প্রথম ভুল এটাই হয়। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেন্টিমিটার এবং 4.2 সেন্টিমিটার হলে পাইপটিতে কত
লোহা আছে এবং 1 ঘন ডেসিমিটার লোহা ওজন 5 কেজি হলে পাইপটির ওজন কত? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা অঙ্কটাতে? খুব সহজেই যেটা দেখতে পাচ্ছি যে দেখো অঙ্কটাতে কীভাবে ব্যাপার আছে না, 6 মিটার লম্বা, লম্বা মানে তাহলে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6 মিটার। তাহলে লম্বা এবং লম্ববৃত্তাকার চোঙের লোহার পাইপের ভেতরে এবং বাইরের, তাহলে এরকম একটা ভেতর আর একটা বাইরের, তাহলে এইখানের ব্যাস দেওয়া আছে ভেতরের আর একটা বাইরের ব্যাস দেওয়া আছে, যথাক্রমে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নয়, মনে রাখবে, বারবার বলছি কী দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ করতে হলে কি করতে হবে? আমাকে প্রথমেই 2 দিয়ে ভাগ করে নিতে হবে। কিন্তু মজা দেখো অঙ্কটাতে 3-4টে জায়গায় দারুণভাবে ব্যবস্থা করা আছে। কি লিখেছে? 1 ঘন ডেসিমিটার লোহার ওজন, তাহলে এইখানে দিয়েছে কত? সেন্টিমিটার। এখানে কি দিয়েছে? সেন্টিমিটার। অর্থাৎ যাতে ছেলেগুলো প্রতি পদে ছোটোখাটো ভুল করার সম্ভাবনা থাকে, অর্থাৎ খুব ভালো করে যদি না দেখে কোশ্চেনটাকে তাহলেই তার ভুল করার সম্ভাবনা আছে। এই জন্যে বলছি অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে কি দেওয়া আছে? এখানে সেন্টিমিটার, এখানে কি দেওয়া আছে? ডেসিমিটার। তাইলে আমাকে কি করতে হবে? যেহেতু এই পাইপের ওজন বার করতে বলেছে, তাহলে আমাকে সবগুলোকে ডেসিমিটার করে নিতে হবে। আবার মজা দেখো, এখানে আবার কি দেওয়া আছে? মিটার দেওয়া আছে। এইখানে কি দেওয়া আছে? সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার। আর 1 ঘন ডেসিমিটার লোহার ওজন কত দেওয়া আছে? 5 কেজি। তাহলে মজাটা কি না, এরকম একটা লোহা, তাহলে এই ভেতর দিকের বাইরের ভেতর এবং বাইরের ব্যাস, ভেতরের ব্যাস কত? বাইরের ব্যাস কত? 4.2 সেন্টিমিটার। আর ভেতরের ব্যাস কত না? 3.5 সেন্টিমিটার। তাহলে প্রথম কাজ কি? সেন্টিমিটারকে আমাকে মিটার করতে হবে। তাহলে প্রথমে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তারপরে এটা দেওয়া আছে আবার ব্যাস দেওয়া নেই, তাহলে ব্যাস করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। এটা দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ, আমি ছবিটা এঁকেছি কি? ব্যাস, তাহলে আমার কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। এবার তার সঙ্গে কত ভাগ করতে হবে? যেহেতু সেন্টিমিটারটাকে আমাকে ডেসিমিটার করতে হবে, তাহলে কি হবে? 4.2 ভাজিত 20, তখন কি হয়ে যাবে? ডেসিমিটার। এটাও কি হয়ে যাবে? 3.5/20 ডেসিমিটার। তাহলে এই দুটো ডেসিমিটার এলো। এবার উচ্চতাটা কত আছে? উচ্চতাটা লেখা আছে 6 মিটার। 6 মিটার, এটাও অ্যাকচুয়ালি মিটার আছে, আমার লেখা গরমের জন্য আমি সেন্টিমিটার লিখে দিয়েছি। এবারে মিটারকে ডেসিমিটার করতে কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে? 60 ডেসিমিটার। এই কনভার্ট আগে করে নিতে হবে, যদি না করি তাহলে আমার ভুল হয়ে যাবে। কারণ কি হয় না, আমার ওজনটা বার করতে দেওয়া আছে কি না 5 কেজি, 1 ঘন ডেসিমিটার ওজন বলা আছে। তাহলে এবার আমরা কি করব না, আমাদের কাজ কি হবে না, আমরা প্রথমে যেটা বার করব সেটা কি না লোহার আয়তন। প্রথমে বার করব কি না পাইপটির আয়তন, লম্ব বৃত্তাকার অ্যান্সার। এই কোশ্চেনগুলো সাধারণত 4 নম্বর থাকে, 4 নম্বর মার্কস থাকে মাধ্যমিকে। কত থাকে? 4। প্রথমে এইগুলোকে কনভার্ট করার জন্য কি থাকে? এই প্রত্যেকটা কনভার্ট করার জন্য 1 নম্বর থাকে সাধারণতভাবে। তাহলে লম্ববৃত্তাকার পাইপের আয়তন, এবারে আমরা আয়তনটা বার করব। তাইলে আমরা কি করব না, প্রথমে কি সূত্র? তাহলে বাইরের ব্যাসার্ধ যেটা আছে তার সঙ্গে আমরা কি লিখব? পাই, আয়তন তো, তাহলে π/4.2/10 না 20 হয়ে যাবে, তার হোল স্কোয়ার, মাইনাস কি বলেছিলাম দুটো থেকে বিয়োগ, তাহলে 3.5/20 তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা। উচ্চতা কত আছে? 60। যদি অসুবিধা হয়
তাহলে আমি একবার সূত্রটা লিখে দিচ্ছি বোঝার জন্যে। পাই r1 স্কোয়ার মাইনাস কী ছিল r2 স্কোয়ার ইন্টু কী ছিল এইচ ঘন ডেসিমিটার। তাহলে এখানে কি বসবে পাই, পাই মানে ইচ্ছা করলে তুমি 22/7 লিখতে পারো। এবারে আর ওয়ান সমান কত, এটা আমার r1 আর এটা কি না r2। তাহলে r1 কত ছিল 4.2 4.2/20 তার হোল স্কোয়ার মাইনাস 3.5/20 তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 60 ঘন ডেসিমিটার। ঠিক যদি আমি এই দুটো স্টেপ করে দিতে পারি তাহলে আমি আরও কী হবে আরও 1 নম্বর পেয়ে যাব। এরপরে ক্যালকুলেশন, তাহলে ক্যালকুলেশন কী করবো 22/7 থাকলো, হ্যাঁ এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায়, এটাকে থার্ড ব্র্যাকেট না দিলেও হয়। হ্যাঁ এরপরে কি আমরা ক্লাস 7-এ পড়েছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পড়েছি তো। তাহলে নিচে যখন 20 আছে তখন আমি নিচে এখানে ইজিলি কী লিখতে পারি 20 তার স্কোয়ার। তাহলে কী হলো 4.2 তার হোল স্কোয়ার মাইনাস 3.5 তার হোল স্কোয়ার ইন্টু 60 ঘন ডেসিমিটার। এই ক্যালকুলেশনটা যদিও নিজে তোমরা নিজের মতো করে করতে পারো। এবারে কি হবে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, তার 4.2 প্লাস 3.5 আবার 4.2 মাইনাস 3.5 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা কি হলো 20 ইন্টু 20, তাহলে আর সেকেন্ড ব্র্যাকেট রাখার দরকার নেই, আর ইন্টু কত হয়ে গেল 60 ঘন ডেসিমিটার। দেখো এরপরে কি হচ্ছে না 22/7, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো। তাহলে এবারে কি হচ্ছে আমি যদি এইটাকে দশমিকগুলো তুলে নিই তাও করতে পারি, না হলে এরকম থাকতে পারে, কোনো ক্ষতি নেই। এখানে যদি দশমিকটা তুলে নিতাম তাহলে এটা কী হয়ে যেত 200 হয়ে যেত, দশমিকটা তুলে নিতাম তাহলে এখানে কী হয়েছে 200 হতো, তাহলে এখানে আর কোনো দশমিক থাকতো না, এইখানে শুধুমাত্র কী হতো 200 হতো, 200 স্কোয়ার। তাহলে এখানে কী লিখতাম 200 ইন্টু 200, আর এখানে কোনো দশমিক নাই, এখানেও কোনো দশমিক নাই, এখানেও নাই, এখানেও নাই। তাহলে আমার বিয়োগ করতে যোগ করতে সুবিধা। তাহলে যোগ করলে কত হলো 5 আর 2 7, 4 আর 3 কী হয়ে গেল 4 আর 3 7, আর বিয়োগ করলেও দেখো কি হচ্ছে 7 ইন্টু কী আছে 60 ভাজিত কত আছে 200 ইন্টু কত 200। তাহলে আমরা কাটাকাটি করি 7 কেটে গেল। এবারে এটা হলো 11, এটা কত হয়ে গেল 100, এখানে 0 কেটে গেছে, তাহলে এখানে কত কাটলো, এখানে আমার যদি কাটি তাহলে এটা কত হইল 6 কি 3, এটা কত হয়ে গেল 10। তাহলে এখন আমরা গুণটা করব কত 11 গুণিত 77 গুণিত 3, আর আমরা নিচে কত হয়ে গেল 1000 ঘন ডেসিমিটার। আমি একটু ক্যালকুলেটারে গুণ করে নিচ্ছি, প্রচণ্ড গরম, ক্যালকুলেটারে গুণ করে নিই তাইলে হয়ে যাবে। দেখি গুণটা কত হচ্ছে আমাদের, না গুণটা করে হচ্ছে তোমার 2, গুণটা করিয়ে দিই, তাহলে 11 গুণিত, ক্যালকুলেটার কিন্তু মাধ্যমিক করা যাবে না, নিজে থেকে হাতে করতে হবে। আমার আজকে প্রচণ্ড গরম তাই করে নিচ্ছি। হ্যাঁ এইখান থেকে এখানে উঠে গেলাম, কত আসছে 2.541, নিচে কি আছে 1000 ঘন ডেসিমিটার। তাহলে কি হলো 2.541 ঘন ডেসিমিটার। এই একটা অ্যান্সার বার করার জন্য আমি আরেক নম্বর পাবো। এরপর লাস্টে কি বলেছে না 1 ঘন ডেসিমিটার ওজন কত 5 কেজি। তাহলে আমরা কি করব, এর সঙ্গে আমরা কত গুণ করব 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা উত্তর কি পেয়ে যাব, পাইপটির ওজন কত ছিল। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে পাইপটির ওজন
সমান 2.541 ইন্টু 5 কিলোগ্রাম বা কেজিও লিখতে পারো, কিছু ক্ষতি নেই। তাহলে এটার সঙ্গে এবার 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করে কত আসছে না, 5 দিয়ে গুণ করলে আসছে, দেখি কত আসছে, ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 1000 ইন্টু 5, কত আসছে না 12.705 কেজি। এইটাই হলো আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই। সবাইকে নমস্কার। কালকে যথারীতি একই রকমভাবে এখানে ক্লাস হবে। প্রত্যেকে ভালো থাকুন। আসি।